ওয়েলকাম টু শনস ক্লাসরুম। আজকে জেনপাস ইউজি 2024 এর কেমিস্ট্রির প্রথম ক্লাস। প্রথম ক্লাসে স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। আজকের ক্লাস শুরু করার আগে আমরা কেমিস্ট্রির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু জেনে নিই। কেমিস্ট্রিতে মোট 11 ও 12 মিলিয়ে চ্যাপ্টার আছে হলো, টোটাল চ্যাপ্টার আছে হলো 29টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, এই 29টা চ্যাপ্টার থেকে আমরা বাছাই করা, মোটামুটি আমাদের হাতে যা সময় আছে সেই হিসেবে আমরা 12 থেকে 15টা বা 15, মোটামুটি 15-র আশপাশ চ্যাপ্টার আমরা কভার করব। ঠিক আছে, এবং আশা করা যায় এই 15টা থেকেই সবচেয়ে বেশি নাম্বার প্রশ্ন আসে। সেই 15টা চ্যাপ্টার আমরা তোমাদেরকে কমপ্লিট করানোর চেষ্টা করব। এবং কেমিস্ট্রিতে মোট নাম্বার আসে হলো, কেমিস্ট্রি থেকে মোট থাকে 25 নাম্বার। 25 নাম্বার থাকে। এই 25 নাম্বার দুটো ক্যাটাগরিতে ভাগ থাকে। প্রথম ক্যাটাগরিতে হলো 15টা এমসিকিউ থাকে। 15টা এমসিকিউ যাদের মধ্যে কেবলমাত্র একটি সঠিক উত্তর, একটি অ্যান্সার সঠিক, একটি সঠিক উত্তর। ঠিক আছে, এবং দ্বিতীয় ক্যাটাগরিতে থাকে 5টি প্রশ্ন, 5টি যার মধ্যে একাধিক সঠিক, এক বা একাধিক উত্তর সঠিক উত্তর হবে। ঠিক আছে, এই 5টির প্রতিটা মার্ক থাকে হলো 2 নাম্বার করে, 5 × 10, এবং এই 15টির প্রতিটা নাম্বার থাকে হলো 1 নাম্বার করে, 15, এবং এই 15 এবং এই 10 মিলে মোট থাকে হলো 25 নাম্বার। ক্যাটাগরি ওয়ানে এই 15টি থেকে যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে -1/4 নেগেটিভ থাকবে, এবং এখান থেকে যদি তুমি ভুল উত্তর দাও তাহলে কোনো নেগেটিভ থাকছে না। ঠিক আছে, তাহলে আজকের প্রথম প্রশ্নে আসা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 16টি প্রোটন, 18টি ইলেকট্রন এবং 16টি নিউট্রন সমন্বিত পরমাণুটি শনাক্ত করো। তাহলে দুটি পরমাণুর মধ্যে কখনো প্রোটন সংখ্যা এক হতে পারে না, দুটি পরমাণুর প্রোটন সংখ্যা কখনো এক হতে পারে না। তাহলে আমরা শুধু প্রোটন সংখ্যা দেখেই বিচার করতে পারবো মানে এই পরমাণুটি কি। সিএল পরমাণুর পর্যায় সারণীর অবস্থান 17, অর্থাৎ সিএল এর প্রোটন সংখ্যা হলো 17টি, সিলিকনের 14, এবং ফসফরাসের 15, এবং সালফারের 16। তাহলে সঠিক উত্তর সালফার, অপশন ডি। তারপরে প্রশ্ন আসা যাক। তারপরে প্রশ্ন বলছে এইচ পরমাণুর ইলেকট্রন চতুর্থ কক্ষ থেকে তৃতীয় কক্ষে অবতরণে কোন সিরিজের বর্ণালী পাওয়া যায়। ঠিক আছে, প্রথমটা হলো n=1, n=2, n=3, n=4, n=5, n=6। ঠিক আছে, যে ইলেকট্রনগুলি উচ্চতর কোনো কক্ষ থেকে প্রথম কক্ষে এসে পড়ে সেগুলি বলা হবে লিম্যান সিরিজ। ঠিক আছে, লিম্যান সিরিজ। যে ইলেকট্রনগুলি উচ্চতর কোনো কক্ষ থেকে, সেটা হতে পারে 6 থেকে 2 বা 3 থেকে 2 বা 5 থেকে 2, যে কোনো কিছু হতে পারে, সেগুলিকে বলা হবে বামার সিরিজ। ঠিক আছে, যে ইলেকট্রনগুলো 3 নাম্বার কক্ষে এসে পড়ছে সেগুলো বলা হচ্ছে প্যাশেন সিরিজ। যে ইলেকট্রনগুলি 4 নাম্বার অর্থাৎ চতুর্থ কক্ষে এসে পড়ছে সেগুলোকে বলা হবে ব্র্যাকেট, ব্র্যাকেট সিরিজ। যেটা 5 এসে পড়ছে সেটা হবে ফুন্ড, যেটা 6 এসে পড়ছে সেটাকে বলা হবে হামফ্রে বা হামফ্রিস। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে লিম্যান হলো অতি বেগুনি রশ্মি অঞ্চলে পড়ে, অতি বেগুনি রশ্মি। বামার পরে হলো দৃশ্যমান অঞ্চলে, বাকিরা সবাই পড়ে হলো অবলোহিত অঞ্চলে, অবলোহিত। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে হলো চতুর্থ কক্ষ থেকে তৃতীয় কক্ষে অবতরণে কোন সিরিজের বর্ণালী পাওয়া যায়। তাহলে চতুর্থ কক্ষে কোন সিরিজে চতুর্থ থেকে তৃতীয়তে এসে পড়ছে, তাহলে যেগুলো তৃতীয়তে এসে পড়বে যে ইলেকট্রন গুলো সেটা হলো প্যাসিভ সিরিজের বর্ণালী পাবো। তোর সঠিক উত্তর প্যাসিভ। ঠিক আছে, তারপরে প্রশ্ন আসা যাক। তারপরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের বিভিন্ন রেখাগুলির অঞ্চল। আমরা আগেই বললাম যে বামার সিরিজের বিভিন্ন রেখাগুলির অঞ্চল হবে হলো দৃশ্যমান, আর অতিবেগুনি হলো লিম্যান,
এবং অবলোহিত বাকিরা, এক্স রশ্মি কোনোটাই না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দৃশ্যমান অঞ্চলে। তারপরে প্রশ্ন আসা যাক। তারপরে প্রশ্ন বলছে এইচ পরমাণুর পঞ্চম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি বিকিরণের মাধ্যমে ভূমিস্তরে অবতরণের ক্ষেত্রে বর্ণালীর রেখা। তাহলে পঞ্চম থেকে কোথায় পড়ছে? n ইকুয়াল টু 5 থেকে এসে পড়ছে হলো n ইকুয়াল টু 1 এ। বর্ণালীর রেখা সংখ্যার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হলো সামেশন অফ n2 মাইনাস n1 n1। ঠিক আছে, তাহলে এখানে সামেশন n2 কত? 5 নম্বর কক্ষ থেকে এসে পড়ছে কোথায়? ভূমিস্তর অর্থাৎ প্রথম কক্ষে। সামেশন অফ 4, সামেশন অফ 4 মানে হলো 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, 4 আর 3 7, 7 আর 2 9 আর 1 10টি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর 10টি। তারপরে প্রশ্ন আসা যাক। তারপরে প্রশ্ন বলছে হাইড্রোজেন পরমাণুর লিম্যান ও বামাসের সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাটা আগে লাগবে, রিডবার্গের সমীকরণ 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর স্কোয়ার। ঠিক আছে, প্রথমে লিম্যান সারির ক্ষেত্রে আসতে যাক। লিম্যানের ক্ষেত্রে তাহলে লিম্যান আমরা আগেই আলোচনা করলাম, যেগুলো এক উচ্চতর কক্ষ থেকে প্রথম কক্ষে এসে পড়ছে সেগুলোকে বলা হবে লিম্যান। তাহলে লিম্যানের ক্ষেত্রে প্রথম কক্ষে এসে পড়ছে অর্থাৎ n1 হলো 1, এবং যখনই বলা হবে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য তখন n2 হবে হলো ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা বসাই দিই 1 বাই ল্যামডা, এটাকে আমি ল্যামডা লিম্যানকে ল্যামডা এল দ্বারা দেখাচ্ছি, আর 1 বাই n1 হলো 1, এখানে এই ফর্মুলা থেকে আমি বসাচ্ছি 1 এর স্কোয়ার মাইনাস 1 বাই n2 কত? n2 ইনফিনিটি, ইনফিনিটির স্কোয়ার, 1 বাই ইনফিনিটির স্কোয়ার 0, তাহলে r ইনটু 1 সেটা হলো শুদ্ধ হচ্ছে r, তাহলে ল্যামডা লিম্যান হচ্ছে হলো 1 বাই r। ঠিক আছে, এবার আমি ল্যামডা বামারটা বার করি। বামারের ক্ষেত্রে যেগুলো দেখছিলাম উচ্চতর কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে এসে পড়ছে সেগুলোকে বলা হচ্ছিল বামার। তাহলে বামারের ক্ষেত্রে হলো n1 হলো 2, এবং সর্বনিম্ন যেহেতু বলা হচ্ছে তাহলে n2 না হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে ল্যামডা বামারের ক্ষেত্রে হলো ল্যামডা বি, সরি, এই ফর্মুলা বসাচ্ছি 1 বাই ল্যামডা বি ইকুয়াল টু আর 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি তার স্কোয়ার। 1 বাই ইনফিনিটির স্কোয়ার হলো 0, তাহলে এটা থাকছে r বাই 4। ঠিক আছে, তাহলে ল্যামডা বি হচ্ছে হলো 4 বাই r। ঠিক আছে, আমাদের প্রশ্নে চাইছে যেটা সেটা হলো ল্যামডা লিম্যান ইজ টু ল্যামডা বামার। তাহলে ল্যামডা লিম্যান ইজ টু ল্যামডা বামার করলে হচ্ছে, ল্যামডা লিম্যান ইজ টু ল্যামডা বামার করলে হচ্ছে আহ ল্যামডা লিম্যান বাই ল্যামডা বামার। ঠিক আছে, ল্যামডা লিম্যান 1 বাই আর, ল্যামডা বামার 4 বাই আর equals to 1 by 4, that's mean 0.25। ঠিক আছে, 0.25 অপশন বি। তারপরে প্রশ্ন আসা যাক। তারপরে প্রশ্ন কি বলছে দেখি। বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হতে পারে? আচ্ছা, বোরের পারমাণবিক মডেলে কৌণিক ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু ছিল nh বাই 2 পাই, যেখানে n ইকুয়াল টু ছিল n1 থেকে শুরু হবে, 2 3 এইভাবে চলতে গিয়ে ইনফিনিটি অব্দি। তাহলে n এর সর্বনিম্ন মান কত? 1, তাহলে কৌণিক ভরবেগ হবে হলো, শুধু যদি 1 বসাই 1 ইন্টু h বাই 2 পাই, সেটা হলো h বাই 2 পাই। তাহলে কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান হবে h বাই 2 পাই, অপশন সি। ঠিক আছে, তারপরে প্রশ্ন আসি। তারপরে প্রশ্ন বলছে এইচ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ এক্স হলে এলাইট 2 প্লাস আয়নের প্রথম কক্ষের ব্যাসার্ধ কত? আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাটা লাগবে, আর এন তম কক্ষের ব্যাসার্ধ
হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রে n তম কক্ষের ব্যাসার্ধ হবে Rn = R1 ইন্টু n স্কয়ার বাই জেড। জেড হলো অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, আর n হলো কক্ষ, আর 1 হলো প্রথম কক্ষের ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে চাইছে হলো Li2+ এর কোনটা প্রথম কক্ষের ব্যাসার্ধ, তাহলে Li2+ এর প্রথম কক্ষে n সমান 1। ঠিক আছে, আর R1 দেওয়া আছে x। ঠিক আছে, আর এলআই এর ক্ষেত্রে জেড হলো এলআই এর অ্যাটমিক নাম্বার 3। ঠিক আছে, তাহলে আর অফ এলআই এর ক্ষেত্রে হচ্ছে Li+এর 1, ঠিক আছে, এক্স ইন্টু এক্স 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 ইন্টু 1² বাই 3 ইকুয়ালস টু x/3। তাহলে সঠিক উত্তর অপশন বি, x/3। তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্ন বলছে একটি এইচ পরমাণুর প্রথম কক্ষে গতিবেগ a হলে Hc+ পরমাণু দ্বিতীয় কক্ষে গতিবেগ কত হবে? আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাটা লাগবে সেটা আগে লিখি। n তম কক্ষে ইলেকট্রনের গতিবেগ Vn সমান V1 ইন্টু Z/n। ঠিক আছে, জেড অ্যাটমিক নাম্বার, V1 প্রথম কক্ষের গতিবেগ, প্রথম কক্ষে গতিবেগ। ঠিক আছে, তাহলে Hc+ চাচ্ছে হিলিয়াম প্লাসের কোন কক্ষের, দ্বিতীয় কক্ষের, তাহলে n = 2, Z হিলিয়ামের ক্ষেত্রে 2, এবং প্রথম কক্ষের গতিবেগ V1 কত বলছে, V1 বলে দিচ্ছে, V1 বলছে কত, a 2। ঠিক আছে, তাহলে V2 হয়ে যাচ্ছে হলো V1 a ইন্টু জেড 2, n ও 2। ঠিক আছে, 2 কাটলে শুধু এ থাকছে, তাহলে অপশন এই হবে, অপশন ডি। আচ্ছা, তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্ন বলছে হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রথম বোর কক্ষের ইলেকট্রনের শক্তি বলছে E1 = -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, Li2+ এর ক্ষেত্রে উত্তেজিত অবস্থা। আচ্ছা, Li2+ এর ক্ষেত্রে উত্তেজিত অবস্থা, এখানটা একটু কনসেপ্টের সমস্যা হয় বাচ্চাদের। আহ প্রথম কক্ষে Li2+ এর ইলেকট্রন সংখ্যা কটা? Li এর টোটাল ইলেকট্রন সংখ্যা 3টে থাকে, দুটো ছাড়ার পর ইলেকট্রন থাকছে একটা। তাহলে প্রথম সেই ইলেকট্রনটা কোথায় থাকছে? প্রথম কক্ষে। তাহলে উত্তেজিত করা মানে তাকে এনার্জি দেওয়া হচ্ছে, সে চলে যাচ্ছে দ্বিতীয় কক্ষে। তাহলে বলছে উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি, তাহলে অত হচ্ছে হলো দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের সম্ভাব্য শক্তি। তার মানে n = 2 তে আমার শক্তিটা কত, অর্থাৎ E2 বার করতে বলছে। তাহলে E2 ক্ষেত্রে, আচ্ছা, এখান থেকে ফর্মুলাটা যেটা লাগবে সেটা হলো En = E1 ইন্টু Z² বাই n²। ঠিক আছে, E1 দেওয়া আছে -13.6, জেড লিথিয়ামের ক্ষেত্রে 3, এবং n 3² বাই 2² -13.6, 9/4, 4 কাটলে হচ্ছে 3.4, মাইনাস 4×9 = 36, 3×9 = 27, 30, 30.6 ইলেকট্রন ভোল্ট। 30.6 - 30.6, অপশন সি। তারপরের প্রশ্নে আসি। তারপরে প্রশ্ন হচ্ছে ডি ব্রগলির সূত্রানুসারে 100 গ্রাম ভর ও 100 সেমি/সেকেন্ড বেগযুক্ত একটি অতিগায়ী কণার তরঙ্গদৈর্ঘ্য কত? এটা WBGE 2014 এর প্রশ্ন। ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য λ = h/mv। ঠিক আছে, যেখানে h প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.6 ইন্টু 10⁻⁻34, এটা হলো জুল সেকেন্ড। আর সিজিএস এ নিলে 6.6 ইন্টু 10⁻⁻⁻
27 arg সেকেন্ড। মাস দেওয়া আছে হলো 100 গ্রাম এবং ভেলোসিটি ভি দেওয়া আছে হলো 100 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইচ এর মান বসালে 6.6 ইন্টু টেন টেন টু দি পাওয়ার মাইনাস 27, যেহেতু মাস এবং ভেলোসিটি দুটোই সিজিএস এ আসে, তাহলে 100 ইন্টু 100 হচ্ছে 6.6, আরো দুটো শূন্য উপরে বেরিয়ে গেলে -31, 10⁻31 অপশন সি। তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্ন বলছে স্থির অবস্থায় থাকা একটি প্রোটন ও একটি ইলেকট্রন একই বিভবে ত্বরণ লাভ করলো। একই বিভবে ত্বরণ লাভ করলো মানে একই বিভব প্রভেদে ত্বরণ লাভ করছে মানে হলো ওদের ভেলোসিটি একই হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনের যে প্রোটন 2000 গুণ ভারী ধরে নিলে প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পি এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা আগেই দেখলাম ল্যামডা টু এইচ বাই এম ভি, এটা হলো ডি ব্রগলি সমীকরণ। তাহলে আমি ধরে নিচ্ছি ল্যামডা ই ইজিক্যাল টু এইচ বাই এম অফ ই ইন্টু ভি, আর ল্যামডা পি ইজিক্যাল টু এইচ বাই এম অফ পি বাই ভি। ঠিক আছে, তাহলে ল্যামডা পি বাই ল্যামডা ই করলে হচ্ছে আমাদের এইচ বাই ভি কেটে যাচ্ছে দুটো থেকে, উঠে যাচ্ছে হলো ল্যামডা ই বাই ল্যামডা পি। যেহেতু বলেছে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 2000 গুণ, তাহলে ল্যামডা ই ইজিক্যাল টু 2000 ল্যামডা ই কাটলে ল্যামডা পি বাই ল্যামডা ই, ল্যামডা পি ইজিক্যাল টু হচ্ছে ল্যামডা ই বাই 2000, ল্যামডা ই বাই 2000, সেটা হলো অপশন বি। তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্নে বোর ব্যাসার্ধ এ নট হলে এইচ পরমাণু তৃতীয় কক্ষে আবর্তনরত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? বোর ব্যাসার্ধ কত বলছে? এ নট, অর্থাৎ আর ওয়ান ইজিক্যাল টু এ নট দেওয়া আছে। বার করতে বলছে তৃতীয় কক্ষের ক্ষেত্রে আবর্তনরত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। এক্ষেত্রে যেখানে লাগবে এন ল্যামডা ইজিক্যাল টু 2 পাই আর এন, এটা হলো বোর ও ডি ব্রগলির সমন্বয় থেকে আসছে। এন ল্যামডা ইজিক্যাল টু 2 পাই আর এন। এখানে যেহেতু বলেছে তৃতীয় কক্ষে আবর্তনরত, তাহলে এন ল্যামডা 3 ল্যামডা ইজিক্যাল টু 2 পাই আর 3। যেহেতু আমরা আর 3 জানি না, আর 3 আবার হবে কি সেই মানে ব্যাসার্ধের সূত্রে আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড। আর ওয়ান দেওয়া আছে এ নট, এন স্কোয়ার হলো 3 এর স্কোয়ার, যেহেতু হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ওয়ান, 3 3 9 9 এ নট বা 3 ল্যামডা ইজিক্যাল টু 2 পাই 2 পাই 9 এ নট বা ল্যামডা ইজিক্যাল টু 2 পাই 9 এ নট বাই 3, 3 কাটলে 3, 6 পাই এ নট, 6 পাই এ নট অপশন 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 ডি তে। তারপরে প্রশ্ন আসে। তারপরে প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপ প্রকাশ করে না? আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তত্ত্বের দুটো গাণিতিক রূপ থাকে, সেটা হলো ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটা হলো অবস্থান ও ভরবেগ দিয়ে ডেল্টা এক্স ডেল্টা পি, অবস্থান ও ভরবেগের ত্রুটি নিয়ে। আর একটা হলো এনার্জি এবং টাইমের ত্রুটি নিয়ে ডেল্টা ই ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। আচ্ছা, এখানে ডেল্টা পি ইজিক্যাল টু আবার কি হতে পারে? আমরা জানি ভরবেগ পি ইজিক্যাল টু হয় এম ভি,
তাহলে ডেল্টা পি ইজিক্যাল টু হবে এম ডেল্টা ভি। যেহেতু ভর ধ্রুবক, তাহলে পরিবর্তন যদি হয় বা ত্রুটি যদি হয় সেটা কিসের হবে? বেগ নির্ণয়। তাহলে আমরা যদি বসাই ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি পি এর জায়গায়, ডেল্টা পি এর জায়গায়, তাহলে এইচ বাই 4 পাই বা ডেল্টা, সরি, ডেল্টা ভি, ডেল্টা এক্স, ডেল্টা এক্স ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। তাহলে অপশন দেখা যাক, ডেল্টা এক্স ডেল্টা পি এইচ বাই 4 পাই, ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা পি এইচ বাই 4 পাই আছে। তারপরে ডেল্টা এক্স ডেল্টা ভি এইচ বাই 4 পাই এম, ডেল্টা এক্স ডেল্টা ভি এইচ বাই 4 পাই এম, এটাও হাইজেনবার্গের গাণিতিক রূপ। আর ডেল্টা ই ডেল্টা টি এইচ বাই 4 পাই, এটাও হাইজেনবার্গের গাণিতিক রূপ। যেটা নেই সেটা হলো, যেটা নেই সেটা হলো এটা ডেল্টা ই ডেল্টা এক্স। তাহলে অপশন কোনটা প্রকাশ করে না? তাহলে এটা হলো অপশন ডি সঠিক উত্তর। তারপরে আসি, তারপরে অবস্থান ও ভরবেগ পরিমাপের অনিশ্চয়তা সমান হলে গতিবেগের অনিশ্চয়তা কত হবে? এখানে বলে দিচ্ছে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা পি। ঠিক আছে। আবার ডেল্টা, আমরা জানি ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। ঠিক আছে। তাহলে ডেল্টা এক্স এর জায়গায় বসাতে পারি আমরা ডেল্টা পি ইন্টু ডেল্টা পি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। ঠিক আছে। তাহলে ডেল্টা পি জায়গায় বসাতে পারি এম ডেল্টা ভি ইন্টু এম ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এম স্কোয়ার যদি এপাশে নিচে নিয়ে চলে আসি আর এপাশে থাকছে ডেল্টা ভি এর স্কোয়ার, তাহলে এইচ বাই 4 পাই এম স্কোয়ার। ঠিক আছে। তাহলে ডেল্টা ভি হচ্ছে রুট এইচ বাই 4 পাই এম স্কোয়ার। এখান থেকে বেরিয়ে আসছে 2 এবং এম, 1/2 এম রুট এইচ বাই পাই, 1/2 এম রুট এইচ বাই পাই। অপশন এ হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্ন বলছে 3p উপকক্ষের অরীয় অর্থাৎ রেডিয়াল নোড এবং কৌণিক পর্বের সংখ্যা নির্ণয় করো। কোন উপকক্ষের রেডিয়াল নোডের ফর্মুলা হলো রেডিয়াল নোড n মাইনাস l মাইনাস 1 এবং অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা l। যেহেতু আর এল এর মানের ক্ষেত্রে একটুখানি তোমরা জেনে নাও, এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মান হয় 0, পি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান হয় 1, ডি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান হয় 2, এফ উপকক্ষের ক্ষেত্রে এল এর মান হয় 3। ঠিক আছে। যেহেতু বলছে থ্রি পির ক্ষেত্রে তাহলে রেডিয়াল নোড কোনটা কত হবে? রেডিয়াল নোড হবে এন, রেডিয়াল নোড হবে এন এর মান 3, এল এর মান পি এর জন্য 1 -1, 3 - 2 1। অ্যাঙ্গুলার নোড কি হবে? অ্যাঙ্গুলার নোড এল এর মান যা হবে অ্যাঙ্গুলার নোড তাই হবে, এল এর মান 1। ঠিক আছে। তাহলে 1,1 1,1 অপশন এ। তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্নের নিচের প্রদত্ত কোয়ান্টাম সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট? ঠিক আছে। আচ্ছা, এখানে একটুখানি বলি, এন এর মান দেখছিলাম বোরের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এন এর মান শুরু হয় 1 থেকে 1 2 3 এভাবে চলতে থাকবে ইনফিনিটি অবধি। এল এর মান একটা নির্দিষ্ট কক্ষের জন্য এল এর মান হবে হলো 0 থেকে শুরু হয়ে 1 2 এভাবে চলতে চলতে n-1 অবধি। ঠিক আছে। তাহলে এল এর সর্বোচ্চ মান সবসময় এন এর চাইতে কম হবে, এন এর চাইতে বেশি বা এন এর সমান কখনো এল এর মান হবে না। এল এর মান সবসময় এন এর চাইতে কম হবে। এরপরে আসি এম এর মান। এম এর মান হয় হলো -l থেকে 0 থেকে +l।
এক্ষেত্রে এম এর মানও তাই, এম এর মান আবার এল এর সমান হতে পারে, কিন্তু এল এর চাইতে কখনো বেশি হবে না এম এর মান, এবং এস এর মান হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ঠিক আছে? তাহলে অপশন এ তে বলছে n ইজ ইকুয়াল টু 2, l ইজ ইকুয়াল টু 2। আমি এখনই বললাম যে এল এর মান কখনো এন এর সমান হতে পারে না, এল এর মান এন এর চাইতে সবসময় এক মানে কম হবে। ঠিক আছে? তাহলে অপশন এটা তো ভুল। আহ n is equal to 3, n is equal to 3 হলে l is equal to 1 হতে পারে, যেহেতু n is equal to 3 হলে 0, 1 এবং 2 হবে l এর মান। m is equal to 0 হতে পারে l is equal to 1 এর জন্য, s is equal to হাফ হতে পারে, তাহলে এটা হলো সঠিক উত্তর। আচ্ছা, অপশন সি টা একটু চেক করে নিই। n is equal to 5, l is equal to 1, ঠিক আছে। l is equal to 1 হলে m এর মান আবার l এর চাইতে বেশি হতে পারে না, m এর সর্বোচ্চ মান l এর সমান হবে অথবা m এর চাইতে কম হবে। ঠিক আছে, তাহলে এটা হলো, এটাও ভুল। একই ভুল হয়েছে হলো অপশন ডি তেও, এল এর মান 1 কিন্তু এম এর মান আছে 2, এটাও হতে পারে না, অপশন ডি ভুল। তাহলে সঠিক উত্তর অপশন বি। তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্নে বলছে নিম্নলিখিত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান। সর্বোচ্চ শক্তি বর্তমানের ক্ষেত্রে আগে মনে রাখবে যে এন প্লাস এল এর মান যে পক্ষের বেশি, এন প্লাস এল এর মান যে পক্ষের বেশি তার শক্তি এনার্জি বেশি। ঠিক আছে? যদি n প্লাস l এর মান দুটি পক্ষের মধ্যে সমান হয় তখন n এর মান যার বেশি তার এনার্জি হবে, তার এনার্জি বেশি হবে। ঠিক আছে? কি বললাম? n প্লাস l এর মান যে পক্ষের বেশি তার এনার্জি বেশি হবে। এবার দেখা যেতে পারে অনেক সময় n প্লাস l এর মান সমান হয়, তখন দেখতে হবে n এর মান কার বেশি ওই দুটোর মধ্যে। ঠিক আছে? তাহলে এখানে n কোয়ান্টাম সংখ্যাগুলো এইভাবে সাজানো থাকে, প্রথমটা দেওয়া থাকে n, পরেরটা এল, তারপরটা এম, তারপরটা এস। আমার এম এস এর এখানে কখন কোনটাই দরকার হবে না, এখানটা এন প্লাস এল কত, এন প্লাস এল হলো 3 + 2 5, এখানে হলো 4 + 2 6, 4 + 1 5, 5 + 0 5। তাহলে এন প্লাস এল এর মান সবচেয়ে বেশি কোনটায়, এটা। তাহলে এইটা হলো এটার শক্তি সবচেয়ে বেশি, তাহলে অপশন বি হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্ন আসি। তারপরে প্রশ্ন বলছে 2p অরবিটালের ক্ষেত্রে একটি ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগের মান কি হবে। কক্ষীয় কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হলো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু রুট এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই 2 পাই। ঠিক আছে, তাহলে 2p যেহেতু বলেছে, আমি বলেছিলাম একটু আগেই যে s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে 1। 2p তাহলে l এর মান হবে 2p, যেহেতু l এর মান হবে 1, 1 ইন্টু 1 প্লাস 1 এইচ বাই পাই। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1 ইন্টু রুট 2 ইন্টু এইচ বাই 2 পাই, রুট 2 ইন্টু 2 কাটলে থাকছে রুট 2 এইচ বাই রুট 2 পাই, অপশন h/√2 পাই, অপশন সি। আচ্ছা, তারপরে প্রশ্ন আসছে যাক। তারপরে প্রশ্ন বলছে প্রদত্ত কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে প্রথমে আছে হলো Mn2+, Mn2+ এ Mn এ থাকে হলো টোটাল 25টা ইলেকট্রন। 25টা ইলেকট্রন থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 4s ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর্গন 3d5। তাহলে আনপেয়ার এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 3d5 এ অরবিটাল লিখে দেখি। প্রতিটাই একটা করে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। Mn2+ এ হলো 5টি। ঠিক আছে, Mn2+ এ 5টি। Fe2+ দেখা যাক, Fe2+ হচ্ছে আর্গন 3d। Fe টোটাল 26 থাকে, তাতে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে আর্গন 18, আর 3d 6, 18 হচ্ছে 24। তো 26টা ইলেকট্রন ছিল, দুটো বেরিয়ে যাওয়ার পরে এখন 24টা আছে, 18 হচ্ছে 24, 18 হচ্ছে 24 হলে একই রকম ভাবে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে অযুগ্ম ইলেকট্রন একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে Fe2+ এর অযুগ্ম ইলেকট্রন হলো 4টি। এরপর ক্রোমিয়ামের আসি। ক্রোমিয়ামের ক্ষেত্রে আর্গন, ক্রোমিয়াম 24, আর্গন, এবং এর যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস হয় হলো 4s1 3d5। 3d5 এ 5টা অযুগ্ম ইলেকট্রন এবং 4s1 এ একটা অযুগ্ম ইলেকট্রন। তাহলে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6টি। এরপর আসছে হলো Cu+। ঠিক আছে, তাহলে সিউ এর ইলেকট্রন বিন্যাস আগে দেখি। সিউ এর ইলেকট্রন বিন্যাস Cu29। ক্রোমিয়ামের মতোই সিউ এর ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম থাকে, 4s1 3d10। ঠিক আছে, Cu+ এর ক্ষেত্রে তাহলে হবে আর্গন, 4s1 এর একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, 3d10, 3d পরিপূর্ণ। তাহলে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, এর অযুগ্ম ইলেকট্রন শূন্য, একটাও নেই। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক আছে হলো ক্রোমিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে তাহলে দেখে রাখো যে Mn2+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা? 5টি। ঠিক আছে, তারপরে প্রশ্নে আসি। তারপরে প্রশ্ন, Mn_S4 এ Mn আয়নের ঘূর্ণন ভ্রামক অর্থাৎ স্পিন অনলি মোমেন্ট হলো কত? ঠিক আছে, তাহলে স্পিন অনলি মোমেন্টের ক্ষেত্রে মিউ ইজিক্যাল টু সূত্র হবে হলো √x × x+x+2। ঠিক আছে, যেখানে এক্স হলো আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন, এক্স হলো অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম ইলেকট্রন। ঠিক আছে, তাহলে Mn2 Mn কিভাবে আছে? Mn_S4 এ আছে, Mn হলো Mn2+ এবং SO4 2-। ঠিক আছে, তাহলে Mn এর বার করতে বলেছে। তাহলে Mn এ আমরা Mn2+ এ Mn এর অযুগ্ম ইলেকট্রন আগের প্রশ্নেই দেখলাম 5টি। তাহলে মিউ হবে হলো √5 × 5 + 2, এর ইউনিট হলো bm, বোর ম্যাগনেটন। √5 × 7, √35, অপশন এ। ঠিক আছে, তারপরে প্রশ্নে আসি। n=3, l=2, m=2 কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলো কক্ষকের পক্ষে সম্ভব? এখান থেকে এই প্রশ্নটা সলভের আগে যেটা বলি, n এর মান যদি কখনো কোনো প্রশ্নে দেওয়া থাকে এবং চাই যে কতগুলো কক্ষক, সবসময় অ্যান্সার হবে 1। ঠিক আছে, এবার কেন 1 হবে সেটা একটু বলি। n=3, ঠিক আছে, l=1, মানে l=2, l=2 হয় কোন উপকের ক্ষেত্রে? আমরা বললাম প্রথম এর কিছু কয়েকটা প্রশ্ন আগে, সেটা হলো ডি উপকের ক্ষেত্রে। তাহলে এটা হলো 3D উপকের ক্ষেত্রে বলছে। তাহলে 3D উপকে অরবিটাল কটা? 5টি। 5টি। প্রথমটা -2, m এর মান হবে প্রথমটার জন্য -2, তারপরেরটা -1, 0, +1, +2। ঠিক আছে, উল্টো ভাবে আসতে পারতাম, +2, +1, 0, -1, -2 করা যেত। ঠিক আছে, তাহলে m এর মান বলছে +2 এবং কতগুলো কক্ষকের পক্ষে সম্ভব। এখানে কক্ষক কটা? এই একটা একটা ঘরকে বলা হবে একটা একটা কক্ষক। তাহলে m=+2 কোন কক্ষকের পক্ষে সম্ভব? কেবলমাত্র একটি কক্ষকের জন্য। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে একটি, 1। ঠিক আছে, এই প্রশ্নটা অন্যভাবে আরেক রকম ভাবে আসে যে n=3, l=2, m=2 কক্ষকে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? তাহলে কতগুলি ইলেকট্রন থাকতে পারে একটা কক্ষকে? 2টি। ঠিক আছে, সেক্ষেত্রে যদি ইলেকট্রন সংখ্যা চাই তাহলে সেক্ষেত্রে হবে উত্তর 2। তোমাদের এত কিছু করার মোটেই দরকার নেই, তোমরা দেখবে m=2, m এর মান দেওয়া থাকলে 0 হোক, 1 হোক, 2 হোক, m এর যদি একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে তাহলে কক্ষকের সংখ্যা হবে 1 এবং ইলেকট্রন সংখ্যা হবে 2। তারপরে প্রশ্নে আসছি। তারপরে ক্রোমিয়াম পরমাণুর সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন n+l সমান সম্পর্কটি, n+l=4 সম্পর্কটি মেনে চলে? n+l সম্পর্ক আগে কোন কোন উপক্ষ মানতে পারে সেটা দেখি। n এর মান যদি n এর মান 4 এবং l এর মান 0 হতে পারে, সমান 4, এক্ষেত্রে সেটা হলো 4 এবং l এর মান 0 মানে 4s উপকক্ষ। n এর মান হতে পারে 3 এবং l এর মান হতে পারে 1 সমান 4, সেটা হতে পারে হলো
3 এবং l is equal to 1 মানে হলো p 3p উপকক্ষ। আর দেখো কিছু হতে পারে না, n is 2 প্লাস 2 হতে পারে না, কারণ n এর মান 2 হলে l এর মান সবসময় 2 এর চাইতে কম হবে। তাহলে কেবলমাত্র 4s ও 3p এর ক্ষেত্রে n প্লাস l সমান 4 হতে পারে। তাহলে এবার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। ঠিক আছে, তাহলে 4s আর 3p তে কটা ইলেকট্রন আছে? 3p তে আছে 6টা, 4s এ আছে হলো একটা। তাহলে তাহলে অ্যান্সার হবে 7টি। কোনো অপশনেই নেই, তাহলে যে কোনো একটা, এখানে কোনো অপশনেই নেই, তাহলে কোনো অপশনই ঠিক না। তারপরে প্রশ্ন আসি। তারপরে প্রশ্ন হবে ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? ক্রোমিয়ামের 19তম ইলেকট্রন, ক্রোমিয়ামের ক্ষেত্রে হলো ক্রোমিয়াম 24, আর্গন, আর্গন 4s1, 3d5। তাহলে 19তম ইলেকট্রন 18, 19তম ইলেকট্রন কোনটা? যেটা 4s এ আছে। তাহলে 4s এ একটা ইলেকট্রন আছে। 4s এর ক্ষেত্রে হলো n is equal to, যেহেতু 4 এ আছে তাহলে 4, l is equal to s এর ক্ষেত্রে বললাম 0, m is equal to, l এর মান 0, m এর মানও 0 হবে, s is equal to প্লাস হাফ। ঠিক আছে, কোন অপশনটা? 41140 প্লাস হাফ, অপশন বি। তারপরে প্রশ্ন আসি। তারপরে প্রশ্নে বলছে, এটা জেনপয়ের 2017 এর প্রশ্ন। কে 4119 এবং আর্গন কে 4119 এবং আর্গন 1840 40 পরস্পরের দেখা যায় কি 41, সরি উল্টো হয়ে গেছে, 4119। ঠিক আছে, 4119 যেহেতু এদের ভর সংখ্যা, প্রথমটা হচ্ছে আইসোটোপ, আইসোটোপ হবে না যেহেতু এদের প্রোটন সংখ্যা সমান না, তাহলে আইসোটোপ হতে পারে না। এরা আইসো বার হতে পারে না, কারণ যেহেতু এদের ভর সংখ্যা আলাদা, এর 41 এর 40, তাহলে এটা আইসো বার হতে পারে না। দেখা যায় আইসোটোন হয় কিনা। এর নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, 41 মাইনাস 19, 41 মাইনাস 19 22টি। এর ক্ষেত্রে নিউটন সংখ্যা 40 মাইনাস 18 সমান 22টি, তাহলে দুটোরই নিউটন সংখ্যা সমান, তাহলে এরা পরস্পরের আইসোটোন। ঠিক আছে, তারপরে প্রশ্ন আসি। তারপরে প্রশ্ন, নিম্নের কোন কোয়ান্টাম সেটটি গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য নয়, প্রথমটা এন, এটা হলো এল, এটা এম, এটা হলো এস। এন এর মান 3 হলে এল এর মান 3 এর চাইতে কম হবে, এল এর মান ঠিক আছে। এম এর মান হতে পারে, এম এর মান হয় হলো মাইনাস এল থেকে 0 প্লাস এল অব্দি। ঠিক আছে, তাহলে এটা এস এর মান প্লাস মাইনাস হাফ দুটোই হতে পারে, প্লাস হাফ মাইনাস হাফ দুটোই হতে পারে। তারপরটা বলছে n is equal to 3, l is equal to 2, মাইনাস 2 প্লাস হাফ, এটাও হতে পারে, একই আছে, শুধু s এর মান প্লাস হাফ মাইনাস হাফ। তারপরটা হচ্ছে 3 2 2, 3 প্লাস 3 2 প্লাস 2 প্লাস হাফ, এটাও হতে পারে। ঠিক আছে, তারপরে আসে 3 3, n is equal to 3 হলে l এর মান 3 হতে পারে না। ঠিক আছে, l এর মান 3 হতে পারে না, তাহলে এই অপশন এটা হলো এইটাই হলো গ্রহণযোগ্য নয়, তাহলে সঠিক উত্তর অপশন ডি। ভূমিস্তরে অবস্থিত পটাশিয়াম পরমাণু থেকে সর্বাধিক সহজে অপসরণযোগ্য ইলেকট্রনটির সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? পটাশিয়ামের আগে ইলেকট্রন বিন্যাস করে দেখি। পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটির প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম থাকে, তাহলে এই ইলেকট্রনটি আমরা সহজে বার করতে পারবো, ফোরেসের ইলেকট্রনটি। ফোরেসের ক্ষেত্রে n সমান 4, l সমান s কক্ষের জন্য 0, m is equal to 0, s is equal to প্লাস হাফ বা মাইনাস হাফ, প্লাস হাফ। ঠিক আছে, তাহলে কোন অপশনে আছে? 400 প্লাস হাফ, 400 প্লাস হাফ, অপশন বি তে। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি। দেখা হচ্ছে পরের ক্লাসে।